ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, জিঙ্ক আমরা কৃষিক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করছি। জিঙ্ক আপনি মার্কেটে বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরিতে পাবেন। আমরা যেমন মূলত দুই ধরনের জিঙ্ককে বেশিরভাগ কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে জিঙ্ক সালফেট, দু নম্বর হচ্ছে বর্তমানে যেটা বহুল প্রচলিত ইডিটিএ বা চিলেটেড জিঙ্ক 12%। জিঙ্ক এই যে ইডিটিএ চিলেটেড এই ব্যাপারটা কি, আর জিঙ্ক সালফেটের যে লবণ বা সল্ট রয়েছে সেটা কি, দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে একটু জানতে হবে। চলুন আমরা একটু জেনে নিই। জিঙ্ক সালফেট, যার মধ্যে রয়েছে জিঙ্ক এবং সালফার, বুঝতেই পারছেন, সালফেট নামটা শুনে বুঝতে পারছেন জিঙ্ক এবং সালফার এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। এখানে জিঙ্ক সালফেট আপনার এটা একটা যৌগ, এটা একটা লবণ রূপে মার্কেটে আপনি পাবেন। এটাকে যখন আমরা ওয়াটার সলুবল করছি, জলে গুলছি, তখন জলের সঙ্গে এটা গুলে গিয়ে কী হচ্ছে, সুন্দরভাবে জিঙ্ক সালফার এগুলো গাছের কাছে একটা সহজলভ্য উপাদানে পরিণত হচ্ছে যখন সেটা আমরা জলে গুলে দিচ্ছি বা মাটিতে প্রয়োগ করার পর সেটা যখন জল দ্বারা সলুবল হচ্ছে বা জলের সলিউশন তৈরি হচ্ছে মাটিতে মিশে গিয়ে, তখন সেটা গাছ আয়ন রূপে সেটা শোষণ করছে মূলের দ্বারা, অথবা ফলিয়ার স্প্রে করলে সেটা পাতার দ্বারা শোষণ করছে। এখানে আপনার এই যে জিঙ্ক সালফেট, যেহেতু এটা একটা জিঙ্ক হচ্ছে একটা ধাতব লবণ, যেহেতু এটা একটা, তাই আমাদের এই জিঙ্ক সালফেট খুব একটা সহজে গাছ কিন্তু নিতে পারে না, বা যেটুকু বা নেয় ইডিটিএ জিঙ্কের চাইতে অনেকটা কম পরিমাণ এটা গাছ নেয়, অনেকটাই কিন্তু মাটিতে পড়ে থাকে। ইডিটিএ জিঙ্ক কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ধর্ম আমাদেরকে দেখাচ্ছে। জিঙ্ক ইডিটিএ বলতে জিঙ্ক ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রাঅ্যাসিটেট, এই ফর্মে আপনি এটাকে বা চিলেটেড যেটাকে আমরা মার্কেটে পাই, এটা সব থেকে কিন্তু বর্তমানে বেশি প্রচলিত এবং গাছেদের কাছে একেবারে সহজলভ্য। মানে 100 ভাগ আপনি এটা গাছকে দিয়ে দিতে পারবেন, মানে গাছ এটাকে সম্পূর্ণ 100 ভাগ গ্রহণ করতে পারবে। কেন গ্রহণ করতে পারবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এখানে চিলেটেড বা ইডিটিএ এই যে ব্যাপারটা রয়েছে, ইডিটিএ জিঙ্কটার মূল ধর্মটা হচ্ছে যে এটা আপনার একটা আয়নের মলিকিউল কম্পাউন্ড, জিঙ্ক আয়নের মলিকিউল একটা কম্পাউন্ড। তো এই যে আয়ন, যে কোনো আপনার ধাতব লবণ বলুন বা কিছু বলুন, যেগুলো আমরা অনুখাদ্য হিসেবে প্রয়োগ করি, বোরন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বলুন, ক্যালসিয়াম বলুন, এগুলোকে গাছ কিন্তু মেটাল হিসেবে গ্রহণ করতে পারে না, আয়ন হিসেবে গ্রহণ করে এরা। যেমন Ca++, Mg+, পটাশিয়াম K+, এই ধরনের আয়ন রূপে এরা কিন্তু শোষণ করে, তবেই এরা সেটাকে কাজে লাগাতে পারে। এবং এই জিঙ্ক চিলেটেড জিঙ্কটা কিন্তু আপনার সম্পূর্ণ সেই আয়নের একটা মলিকুল কম্পাউন্ড। আরেকটা ধর্ম হচ্ছে চিলেটেড জিঙ্ক কি হয়, যে কোনো অন্য কোনো রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু সেক্ষেত্রে জিঙ্ক সালফেটের যে লবণ রয়েছে সেটা কিন্তু অন্য আপনার রাসায়নিক সারের সঙ্গে খুব সহজে কেমিক্যাল রিয়াকশান করে ফেলে, যার ফলে এর সবটা গাছ নিতে পারে না, সামান্য নিতে পারে, ম্যাক্সিমামটা কিন্তু পড়ে থাকে। চিলেটেডের ক্ষেত্রে সেক্ষেত্রে সম্পূর্ণ ধর্মটা আলাদা। এবং দেখা গেছে যে জিঙ্ক সালফেটের যে লবণ সেটা আপনার গাছ শোষণ করতে যে পরিমাণ সময় লাগে, চিলেটেড জিঙ্ক শোষণ করতে খুব অল্প সময় লাগে, অর্থাৎ কুইকলি এটা গাছ এটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, অর্থাৎ দেওয়া মাত্রই কুইকলি এর কার্যকারিতা কিন্তু গাছ পেয়ে যায়, অর্থাৎ এর কার্যকারিতা কুইকলি শুরু হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই যে জিঙ্ক মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা অনুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম এই বিষয়ে, তবু আজকে আমরা নতুন করে ভিডিওটা আনলাম, দেখলাম যে আরও বেশি কিছু জানা প্রয়োজন রয়েছে সমস্ত কৃষক বন্ধুদের। তো আমরা দেখবেন যে কোনো খাদ্যে যে পরিমাণ লবণ দিই, কীরকম লবণ দিই, খুব সামান্য পরিমাণ লবণ আমরা দিয়ে থাকি, কারণ লবণের পরিমাণ বেশি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তো লবণটা আমরা কেন দিই, খাবারের স্বাদটাকে ঠিকঠাক লাইনে আনার জন্য। আবার অতিরিক্ত লবণ হয়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা এতটাই বাজে হয়ে যায় যে সেটা আর গ্রহণযোগ্য হয় না। তো ঠিক একইভাবে গাছেদের ক্ষেত্রে যখন আমরা এই সমস্ত অনুখাদ্যগুলো বেশি পরিমাণ প্রয়োগ করব, তখন কী হবে, তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই এই অনুখাদ্যগুলো খুব অল্প পরিমাণ হলেও কিন্তু প্রয়োজন, এটা খেয়াল করতে হবে। জিঙ্ক আছে, বোরন আছে, ম্যাগনেসিয়াম আছে, মলিবডেনাম আছে, আয়রন আছে, কপার আছে, এগুলো কিন্তু সবই প্রয়োজন আছে গাছের, কিন্তু সামান্য পরিমাণে। এখানে জিঙ্ক আমাদের কী কী কাজ করে সেটা আমাদের একটু আলোচনা করা যাক। জিঙ্ক হচ্ছে প্রথমত আমাদের গাছের যে মেটাবলিক যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, বিপাকীয় যে সমস্ত ক্রিয়াগুলো রয়েছে, বিপাকীয় ক্রিয়ার মূল অংশগ্রহণ করে কিন্তু এই জিঙ্ক, অর্থাৎ গাছের তৈরি খাদ্য এক কোষ থেকে আর এক কোষে স্থানান্তর করার জন্য কিন্তু জিঙ্কের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। পাশাপাশি ক্লোরোফিল তৈরি করতে, গাছের যে সবুজ অংশ ক্লোরোফিল তৈরি করতে, যার দ্বারা কিন্তু গাছ
ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করে থাকে। সালোক সংশ্লেষের মাধ্যমে তারা খাদ্য তৈরি করে। এইভাবে কিন্তু জিঙ্কের বিরাট একটা ভূমিকা রয়েছে। এবার মাটিতে থাকা অন্যান্য অনুখাদ্যগুলোকে গ্রহণ করে সেগুলোকে এবং অন্যান্য নিউট্রিয়েন্টসগুলোকে, পুষ্টিগুলোকে গ্রহণ করে যখন গাছ এক কোষ থেকে আর এক কোষে স্থানান্তর করে, সেই যে ট্রান্সপোর্ট, এটার জন্য কিন্তু জিঙ্কের একটা বিরাট ভূমিকা রয়েছে। গাছের যে এনজাইমেটিক সিস্টেম, প্রোটিন সিনথেসিস, এগুলোর জন্য এটা একটা বায়ো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, মানে জৈব অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটকের কাজ কি? যে কোনো কার্যকারিতার মাত্রাকে বাড়িয়ে দেওয়া বা পিছন থেকে ঠেলে সেই কাজটাকে সাকসেস করতে সাহায্য করে এই বায়ো ক্যাটালিস্ট, সেটা কিন্তু জিঙ্ক করে থাকে। এছাড়া জিঙ্কের সামগ্রিকভাবে গাছেদের অনেক রকমের কার্যকারিতা এর রয়েছে, একটা নয় অনেকগুলো রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা জিঙ্ককে যদি আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি বা গাছকে পরিমাণ মতো দিতে পারি, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর রেজাল্ট দেবে, ভালোভাবে গ্রোথ করবে, লং টাইম আমাদেরকে ফসল দিতে সাহায্য করবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতেই পারছেন জিঙ্কের গুরুত্বটা কতটা। তাহলে আপনি কী ভাবছেন, জিঙ্ক জমিতে দেবেন তো? কমেন্ট করুন অবশ্যই, দেবেন কি না। আর যদি দিয়ে থাকেন, কী জিঙ্ক দিয়েছেন সেটাকেও কিন্তু কমেন্ট করুন। এবার বলি কোন কোন ফসলে আমরা জিঙ্ক দেবো। আমরা ধরুন সমস্ত রকমের ফসলের জন্য জিঙ্ককে ব্যবহার করব। হ্যাঁ, অল ক্রপ, সমস্ত রকমের দানাশস্য, সমস্ত রকমের সবজি, সমস্ত রকমের ফুল ফল, টোটাল ফসলে কিন্তু আমাদের জিঙ্কের প্রয়োজন আছে। তাই সমস্ত ফসলের জন্য আমরা জিঙ্কের প্রয়োগ করব। ফ্রেন্ডস, আরেকটা জিঙ্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা হচ্ছে যে আমরা পড়ছিলাম, বিজ্ঞানীরা বলছে যে এই জিঙ্ক গাছের ছত্রাকনাশকেও কিন্তু এর অনেকখানি ভূমিকা দেখা যায়। এই জন্য আমরা বিভিন্ন ছত্রাকনাশকের মধ্যে কিন্তু জিঙ্ক দেখতে পাই, যেমন হচ্ছে ম্যানকোজেব, M45 যেগুলো রয়েছে এর মধ্যে কিন্তু জিঙ্ক রয়েছে। জিঙ্কের কিন্তু অনেকটা এই ফাঙ্গিসাইড এফেক্ট রয়েছে, মানে ছত্রাকনাশক ভূমিকা খানিকটা রয়েছে। বাজারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের জিঙ্ক পাবেন, যেমন অ্যারিস কোম্পানির চিলামিন, IFC কোম্পানির জিঙ্ক EDTA, উৎকর্ষ কোম্পানির জিঙ্ক EDTA 12%, BASF কোম্পানির লিভারেল জিঙ্ক 12%। বাংলাদেশেও আপনি পাবেন ইস্পাহানি কোম্পানির শক্তি চিলেটের জিঙ্ক, যেটা 10 থেকে 12% জিঙ্ক তার মধ্যে থাকে। হ্যাঁ, লিভারেল জিঙ্ক, এটাও কিন্তু আপনি বাংলাদেশে পেয়ে যাবেন। এছাড়া অ্যাকমি পেস্টিসাইডের চিলেটের জিঙ্ক 10%, এগুলোও কিন্তু আপনি মার্কেটে পাবেন, এটা বাংলাদেশে। তাহলে ভারত এবং বাংলাদেশে চিলেটের জিঙ্ক এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার আমাদেরকে জানতে হবে যে জিঙ্ক সালফেট আর EDTA জিঙ্ক কোনটাকে আমরা ফলিয়ার হিসেবে অ্যাপ্লাই করবো আর কোনটাকে আমরা মাটিতে অ্যাপ্লাই করব। ফ্রেন্ডস, আমরা দেখেছি বর্তমানে জিঙ্ক সালফেটকে অনেকে মাটিতে প্রয়োগ করে। হ্যাঁ, প্রয়োগ করা যায়। সায়েন্টিস্টরা বলছেন, কৃষি বিজ্ঞানীরা বলছেন যে EDTA জিঙ্ক 12%কে মাটিতে প্রয়োগ করলে সব থেকে বেস্ট অ্যাকশন দেখতে পাওয়া যায়। আর ফলিয়ার স্প্রে হিসেবে অ্যাপ্লাই করার জন্য জিঙ্ক সালফেটকে ব্যবহার করলে সবথেকে বেস্ট অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। আপনি কিন্তু দুটোকেই মাটিতে প্রয়োগ করতে পারবেন, দুটোকেই আপনি ফলিয়ার স্প্রে হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, তবে বেস্ট হলো আপনার জিঙ্ক সালফেটকে ফলিয়ার স্প্রে করা আর EDTA জিঙ্ককে মাটিতে প্রয়োগ করা। যদি আপনি গাছকে 100% জিঙ্ক যোগান দিতে চান, তাহলে এবার যদি আপনি পয়সা খরচা করে নিজের ইচ্ছা মতো গোয়ার তুমি করতে চান, তাহলে কিন্তু আপনি যা খুশি তাই করতে পারেন, কোনো বলার কিছু নেই। বাজারে মাল্টিপ্লেক্স কোম্পানির যে EDTA জিঙ্ক রয়েছে 500 গ্রামের দাম হচ্ছে মোটামুটি 600-650 টাকার আশপাশ। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের দাম রয়েছে। এবার চলুন আমরা জেনে নেব এই জিঙ্কের ডোজটা কেমন হবে। ফলিয়ার স্প্রে করার জন্য যদি আপনি EDTA জিঙ্কে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 0.5 গ্রাম থেকে 1 গ্রাম 1 লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন, অথবা 7.5 গ্রাম থেকে 15 গ্রাম 15 লিটারের ড্রামে বা পাম্পে ব্যবহার করতে পারেন। যদি আপনি EDTA জিঙ্কে সয়েল অ্যাপ্লিকেশন করতে চান বা মাটিতে দিতে চান, সেক্ষেত্রে 10 কেজি প্রতি 100 শতক জমির জন্য দিতে হবে। আর 33 শতকের বিঘা হলে 3 কেজি 300 গ্রাম পর্যন্ত প্রতি বিঘাতে দিতে হবে। হ্যাঁ, ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যারা চালাতে চাইছেন, তারা প্রতি একরে 100 শতকের জন্য 500 গ্রাম থেকে 1 কেজি 1 একরে ড্রিপ সিস্টেমে চালাতে পারেন 200 লিটার জলে গুলে। জিঙ্কের এই অ্যাপ্লিকেশনটা আপনি 2 থেকে 3 বার করতে পারেন। জিঙ্ক সালফেটের ডোজটা কেমন হবে? জিঙ্ক সালফেটকে, যেটা 33%, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বাজারে পাওয়া যায়, জিঙ্ক রয়েছে 33% আর সালফার রয়েছে 15%। এটা যদি আপনি মাটিতে প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে 4 থেকে 5 কেজি প্রতি একরে লাগবে। ফলিয়ার স্প্রে হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান, 3 থেকে 4 গ্রাম প্রতি 1 লিটার জলে লাগবে। আর 45 থেকে 60 গ্রাম 15 লিটারের পাম্পে গুলে স্প্রে করতে হবে। আর এই জিঙ্কের, সেটা জিঙ্ক সালফেট হোক বা EDTA জিঙ্ক হোক, এর যে অ্যাপ্লিকেশনটা 2 থেকে 3 বার আপনাকে করতে হবে, মোটামুটি 15 থেকে 20 দিনের গ্যাপে। জিঙ্কে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব? আমরা ফসলের ভেজিটেটিভ পর্যায়ে বা মোটামুটি 20-25 দিন, 30 দিন, 35 দিন, এই যে স্টেজটাতে আমরা একবার জিঙ্কে ব্যবহার করব। আবার 15-20 দিন পর, অর্থাৎ মোটামুটি প্রি ফ্লাওয়ারিং স্টেজ, গাছে ফুল এসেছে, সবে কুড়ি আসছে, বা ঠিক তার আগের মোমেন্টেও আমরা জিঙ্কে ফলিয়ার স্প্রে করতে পারি। এবং ফল গঠন হয়ে গেছে, তারপরেও আমরা জিঙ্কে আর একবার স্প্রে করতে পারি, মানে 2 থেকে 3টে ডোজ অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দিতে পারি। আর যদি মাটিতে প্রয়োগ করেন, সেক্ষেত্রে মূল জমি তৈরি করার সময়, চাষের সময় আপনি জমিতে ছড়িয়ে দেবেন এবং ভালো করে চাষ দিয়ে জমিটাকে তৈরি করে নেবেন।
তো ফ্রেন্ডস, এই ছিল জিঙ্কের ডিটেলস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন প্রতিটা নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।